স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আক্রান্ত প্যারিস ঢাকার আইএস ঝুঁকি অনেকটাই আড়াল করেছে, তবে বিএনপির বিলাত রাজনীতির মর্ম জানতে আগ্রহের কমতি নেই সরকারি দলেও। এসব নিয়ে আজকের আলোচনা প্যারিসের পর। কথা বলতে স্টুডিওতে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক তারেক শামসুর রহমান। স্বাগত আপনাদের। জনাব শাহরিয়ার আলম, প্যারিসে হামলার পর মানে একটি কথা বলা হচ্ছে যে বিশ্ব আবার একটি নতুন মেরুকরণের দিকে যাচ্ছে কিনা, কারণ হামলার জবাব ফরাসি প্রেসিডেন্ট খুব শক্তভাবে দিয়েছেন। তিনি তার পরদিন থেকে এয়ার স্ট্রাইক শুরু করেছেন সিরিয়াতে। তো এরকম মেরুকরণের ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো বড় পরিবর্তন আসার সম্ভাবনা আছে কিনা, যদি কোনো পক্ষে যোগ দিতে বলা হয় যে আমরা এটা করছি বা এটাতে সমর্থন? সেই প্রশ্ন। ধন্যবাদ খালিদ আপনাকে। এই মেরুকরণ তো আগেই হয়েছে। মেরুকরণ বলতে যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্ব সবসময় দাঁড়িয়েছে, কিন্তু তারপরেও কিভাবে সেটা ট্যাকেল করা হবে এই নিয়ে মতভেদ হয়েছে অনেক সময়। এই কারণে মূল যারা কয়েকজন মিলে কিছু শুধুমাত্র সামরিক পন্থায় গেছেন তাদের সাথে সকলে যোগদান করেনি। কিছু দেশ করেছেন, জাতিসংঘ এক ধরনের পদক্ষেপ নিয়েছে, ওআইসি ভুক্ত রাষ্ট্রগুলি বা ওআইসি এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তবে আপনার প্রশ্নের উত্তর সরাসরি দিতে গেলে এরকম ভাবে উত্তরটা এই পর্যায়ে যে না, বাংলাদেশের পররাষ্ট্রনীতির পরিবর্তনের কোনো প্রয়োজন এই মুহূর্তে আছে বলে আমি মনে করি না। এবং আইএসের ক্ষেত্রে আমাদের যে অবস্থান, যেটা আমরা বিশ্ব নেতৃবৃন্দকে জানিয়েছি, যে আমরা অবশ্যই কন্ডেম করি, আমরা অবশ্যই সন্ত্রাসের বিরুদ্ধে, যে কোনো ধরনের জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আর ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে এইভাবে রাজনীতি করার বিপক্ষে বাংলাদেশ এবং জননেত্রী শেখ হাসিনা সরকার সবসময়। তবে আইএসের বিরুদ্ধে যখন বিশ্ব নেতৃবৃন্দ বা বেশ কিছু রাষ্ট্র সামরিক পন্থা অবলম্বন করেন, তখন আমরা জানিয়েছিলাম যে কোনো হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে সেখানে যোগদান করবে। বাংলাদেশের অবস্থান তাই ছিল, এখনো আছে, এবং আমি আশা করি ভবিষ্যতে তাই থাকবে। অথবা তারেক শামসুর রহমান, আপনি বাংলাদেশের অবস্থানকে কিভাবে বিশ্লেষণ করেন বা কিভাবে কি মূল্যায়ন করেন যে বাংলাদেশের অবস্থানটা ঠিক আছে কিনা? না, আমার তো যেটা আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেভাবে বললেন যে যে কোনো একটা সময়, যে কোনো একটা ক্রাইসিসের কারণে কখনো কোনো দেশের পররাষ্ট্রনীতি পরিবর্তন আসে না। তবে তিনটি বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং মাননীয় প্রতিমন্ত্রী আছেন তারও দৃষ্টি আকর্ষণ করতে চাই। এর আগেও আমরা আলোচনা করেছি এই বিষয়টি নিয়ে। সেটি হচ্ছে যে এখন পরিবর্তিত পরিস্থিতির কারণে আইএসের উপর সাঁড়াশি আক্রমণটা হবে। এবং আপনি লক্ষ্য করেছেন যে যেদিন শুক্রবার প্যারিসে এই ঘটনা ঘটার পর ফ্রান্সের বিমান আক্রমণ শুরু করেছে নতুন করে আইএসের উপর। ফলে ৬২ দেশের সমন্বয়ে যে কোয়ালিশন অ্যাগেইনস্ট আইএসআইএল রয়েছে, এই কোয়ালিশনে বাংলাদেশকে যোগ দেওয়ার উপর একটা চাপ থাকতে পারে। আমি আন্তর্জাতিক সম্পর্ক যেভাবে দেখি এবং যেভাবে ফলো করি, তাতে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের উপর একটা চাপ আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যে বাংলাদেশ শুড জয়েন দ্য আইএসআইএল, দিস কোয়ালিশন এগেইনস্ট দ্য আইএসআইএল, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশের উপর একটা চাপ আসতে পারে সোফা চুক্তিতে স্বাক্ষর করতে। নাম্বার 3, বাংলাদেশের উপর একটা চাপ আসতে পারে আকসা চুক্তিতে স্বাক্ষর করতে। কেন আছে সেটা পরে সময় করে আমি বিশ্লেষণ করব, কিন্তু এই তিনটি বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আমি খুব ফারসাইটনেস, দূরদর্শী দৃষ্টিকোণ থেকে আমি দেখছি যে হয়তো এটা চাপ আসবে। সরকার এখন পর্যন্ত তিনটা ব্যাপারে কোনো সিদ্ধান্তই নেয়নি। সরকার কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা সেটি মাননীয় প্রতিমন্ত্রী বলবেন কিনা? আমি তো বলেছি আইএস প্রশ্নে আমাদের অবস্থান, এটা তো পাবলিক ইনফরমেশন। কিন্তু কোয়ালিশনে যাবেন কিনা সেটির ক্ষেত্রে না, মানে ওই অবস্থান মানেই তো কোয়ালিশনে আমরা যাচ্ছি না। আমরা অতটুকুতেই থাকবো, সেটাই বলা ছিল আজকে থেকে, না আজকে থেকে অনেক আগে থেকে, 1 বছরের অধিক সময় আগে থেকে, মানে সেই অবস্থানটিতে আদৌ মানে খুব দ্রুত কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। শাহরিয়ার ভাই, আরেকটি বিষয় যে প্যারিসে হামলার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বদলে যে শিক্ষামন্ত্রী ইউনেস্কো সম্মেলনে গেলেন, সেই বার্তাটি আসলে ফ্রান্স কিভাবে নিল? মানে সংহতি জানানোর জন্য হলেও কি প্রধানমন্ত্রী যাওয়াটা ঠিক ছিল? মানে আমি একটু ব্যাখ্যা করি। যেহেতু একটা সফর, অনেকদিনের প্রস্তুতির ফসল কিন্তু একটি সফর, এবং বিশেষ করে ফ্রান্সের মতো একটি দেশের সাথে আমাদের যখন দ্বিপাক্ষিক বৈঠকের কথা থাকে, এখানে দুটো অনুষ্ঠানের কথা ছিল। একটি হচ্ছে ইউনেস্কোর একটি সম্মেলন, যেখানে মন্ত্রী পর্যায়েরই বেশিরভাগই অংশগ্রহণকারীরা থাকেন। সেখানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশের ইমিডিয়েট পাস শিক্ষা সচিব সেই কমিটিরও একজন নির্বাচিত সদস্য। সেই জায়গায় ইউনেস্কোর প্রধান এরিনা বোকোভা কিছুদিন আগে বাংলাদেশে এসে মাননীয় প্রধানমন্ত্রীকে পিস ট্রি দিয়েছিলেন, একটা উপহার দিয়েছিলেন, এবং সেই সাথে সাথে
পুরস্কৃত করেছিলেন এবং এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সাথে সাথে আমরা ফ্রান্সের রাষ্ট্রপতির সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকেরও আয়োজন করা হয়েছিল। সেখানে ইউনেস্কোর সম্মেলনটি হচ্ছে, তবে ইউনেস্কো থেকেই বলা হয়েছে যে এটা যে লেভেলের পার্টিসিপেশন হওয়ার কথা ছিল তার চেয়ে একটু কম হবে বা একটু ডাউনগ্রেড করা হয়েছে। তো সেটি একটি বার্তা, এবং দ্বিপাক্ষিক বৈঠকটির তারিখ পুনর্নির্ধারিত করা হবে দুই দেশের সাথে আলোচনাক্রমে। এই সিদ্ধান্তটি তাদের সাথে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। তো এখানে অন্য কোনো ব্যত্যয় হয়নি। বিশেষ করে এরকম একটা জরুরি সময়ে আমাদের সেখানে অবস্থানও তাদেরকে তাদের মূল লক্ষ্য থেকে একটু হয়তো লক্ষ্যচ্যুত করতো। একটি দুটি দিন বা দু একটি ঘন্টা বা 4-5টি ঘন্টা তারা যে ব্যয় করতেন, সেটা তারা তাদের সামনে যে ক্রাইসিসটুকু আছে এটাতেই তারা ব্যয় করবেন। তো সেই জায়গা থেকে ইট ওয়াজ এ কনসাল্টেড, ওয়েল কনসাল্টেড ডিসিশন। ওকে, অধ্যাপক তারেক শামসুর রহমান, ফ্রান্সের ঘটনাটা তো আসলে একরকম প্রমাণ করে যে আইএস এর যে ঝুঁকি সেটি আসলে পশ্চিমা বিশ্বে আমাদের দেশের গুলির চাইতে তুলনায় অনেক বেশি। Correct. তো অস্ট্রেলিয়া, ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে আমাদেরকে পরপর বলছে, তাদের ভ্রমণ সতর্কতা বাণীর মধ্যে দিচ্ছে, তারা কি নিজেদের নিরাপত্তা নিয়ে তারা আসলে কতটা সতর্ক বলে আপনার বিশ্লেষণে কি? এখানে তাদের একটা দ্বৈত নীতি আমার কাছে মনে হয়েছে। যেমন আমি যদি আপনাকে স্মরণ করিয়ে দেই, যেমন আজকে অস্ট্রেলিয়ান ফুটবল টিম বাংলাদেশে এসছে, আমরা সে খবর পেয়েছি। তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে যে এখানের পরিস্থিতি স্বাভাবিক, এমন কোনো ঝুঁকি সৃষ্টি হয়নি, এটা বিবেচনায় নিয়েই কিন্তু অস্ট্রেলিয়ান ফুটবল টিম বাংলাদেশে আসলো। এর আগে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম চলে গেল শুধু একটা যুক্তিতে, সেই যুক্তিটার কোনো বেইজ আছে বলে আমার কাছে কখনোই এটা মনে হয়নি। এখন দ্বৈতনীতি এই জন্যই যে তারা এই মুহূর্তে বাংলাদেশের ব্যাপারে সম্ভবত তারা এইরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে বাংলাদেশের এই মুহূর্তে কোনো ঝুঁকি নেই। তবে নিঃসন্দেহে অস্ট্রেলিয়ান ঝুঁকিটা সেখানে বড়, অস্ট্রেলিয়ান নিজে খোদ নিজের সয়েলে এই ঝুঁকিটা বড়। কারণ আপনি জানেন যে অস্ট্রেলিয়া আইএসএল যে কোয়ালিশন এগেইনস্ট ইসলামিক স্টেট, তার একটা অন্যতম পার্টনার, এবং অস্ট্রেলিয়ান বিমান বাহিনী ফর দ্য ফার্স্ট টাইম তারা হিস্ট্রিতে তারা বাইরের দেশে যে তারা প্রথমবারের মতো বোমা বর্ষণ করে পার্টিসিপেট করলো তারা। ফলে আইএসের একটা আক্রোশ, আমি যদি ওইভাবে বলি, অস্ট্রেলিয়ার উপর আছে। কিন্তু ওরা অস্ট্রেলিয়ার চাইতে তারা এখন এই মুহূর্তে যেটা বলার চেষ্টা করছে যে তাদের টার্গেট সম্ভবত ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রও হতে পারে, তাদের আরেকটা ঘটনা ঘটাতে পারে তারা। শারীর ভাই, অধ্যাপক তারেক শামসুর রহমান আরেক পর্বে সরকারের উপর নানা ধরনের চাপের কথা বলছিলেন। একটি চাপের কথা আমাদের দর্শকরা জানতে চাইছেন, অনুষ্ঠান শুরুর আগে আপনার সাথেও কিছুটা আমি জানতে চাইছিলাম বা কথা হচ্ছিল যে মানবতা বিরোধী অপরাধীদের যে বিচার হচ্ছে, সেই বিচার নিয়ে আপনারা আসলে আন্তর্জাতিক কোনো চাপ ফেস করছেন কিনা, ঋণাত্মক বা ধনাত্মক কোনো রকম কোনো চাপ? আচ্ছা, আমি যেহেতু অনেক সময় আনসার ডিফার করলে মানুষে মনে করে যে আমি বোধহয় একটু ডাক করতে চাচ্ছি, ইটস নট। কিন্তু স্যার যেটি অবতারণা করেছেন ওই প্রসঙ্গে আমাকে একটু সময় দেবেন পরে। মোটেই নয়, কোনো ধরনের চাপ সরকারের উপরে এই মুহূর্তে নেই। আসলে প্রথম বিচার কার্য এবং প্রথম এক্সিকিউশনটা যখন হয় তখন যে পরিস্থিতি ছিল, আজকে থেকে 2 বছর পরে পরিস্থিতি কিন্তু অনেকটাই ভিন্ন। এর মাঝখানে নির্বাচন গেছে, এর মাঝখানে বাংলাদেশের রাজনীতিতে কোন রাজনৈতিক দলগুলি সহিংসতার পথ বেছে নেয়, জামাতে ইসলামের বিরুদ্ধে, ছাত্র শিবিরের বিরুদ্ধে ইউরোপিয়ান পার্লামেন্টে, আমেরিকার কংগ্রেসে আলাপ আলোচনা হয়ে তাই রেজলিউশন করা হয়েছে, তাদেরকে বাতিল করার, তাদের রাজনীতি বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশের সরকারকে। এমনকি আমরা এটাও দেখেছি, এই পরামর্শ বাংলাদেশ সরকার নিবে খুব শীঘ্রই। আমার তো মনে হয় নেওয়া উচিত, আমার ব্যক্তিগত অপিনিয়ন, এবং সেটা আপনারা জানেন যে মহামান্য আদালতে এটা বিচারাধীন বর্তমানে আছে। এমনকি অন্য একটি মামলার রেফারেন্সে বিএনপিকেও টিয়ার 3 সন্ত্রাসী সংগঠন বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি অফ ইউনাইটেড স্টেটস সেটা বলেছেন, যদিও আরেকটি কোর্টের বিচারক সেটা খারিজ করে দিয়েছেন, যেখানে বাংলাদেশের কিছু মানুষ জাতীয়তাবাদী দলের সদস্য হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে পলিটিক্যাল অ্যাসাইলাম চাওয়ার পরিপ্রেক্ষিতে এই কথাটি এসেছিল। তো তখন এই রাজনৈতিক দলগুলির মুখোশ যখন উন্মোচিত হয়ে গেছে, সেই রাজনৈতিক দলগুলির কোনো সদস্য বা নেতৃস্থানীয় ব্যক্তির পেছনে বিশ্বের কিছু কিছু রাষ্ট্র, যেটি ছিল অনেক টাকা পয়সা খরচ করে একটা লবির ফলাফল, সেখানে কিছু মুভমেন্টস হয়েছিল, সেই মুভমেন্টে এখন আর নেই। তবে আমি একটু যোগ করি যে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রতিমন্ত্রী হিসেবে নেয়ার পর আপনি অনেক দেশ সফর করেছেন, আপনার কাছে কি এরকম কথা ওরা বলছেন যে আপনারা আপনাদের বিরোধী রাজনীতিবিদদের উপর খুব বেশি খড়গহস্ত? আপনি যদি মানবতা বিরোধীদের বাদও দেন, আপনার মানে বিএনপির বা একজনের নামে অনেক মামলা, গণগ্রেপ্তার, এগুলি নিয়ে কি আপনারা একজনও বলেননি?
বরঞ্চ গত এই 5ই জানুয়ারি 2015 সালের ঘটনার পরে টানা 92-93 দিনের ঘটনার সময় আমরা কিন্তু এখানে অবস্থিত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদেরকে নিয়ে মানে ব্রিফিং করেছি। সেখানেও যে আলোচনাগুলি হয়েছে সেখানে এই ধরনের কোনো বার্তা আমাদেরকে কেউই দেননি। মানে রাজনৈতিক কিন্তু একটি বিষয় হচ্ছে, মোটেই নয়, তবে এই বর্তমান দুটি বিচারের রায় এবং যে রিভিউ ডিউ আছে আজকের দিনে বা কালকে, আজকে রাত পার হলে কালকের দিনে, সেখানে বিশেষ করে একজনের ব্যাপারে আমাদের কাছে কিছু তথ্য আছে যে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং তার পরিবার অনেক পয়সা খরচ করে বাইরে লবি ফার্ম করে কিছু পত্রপত্রিকায় লেখালেখি করেছেন, কিছু কংগ্রেসম্যানের মুখ দিয়ে দু একটি শব্দ বা দু একটি চিঠি তারা ড্রাফট করে বাংলাদেশে পৌঁছানোর ব্যবস্থা করেছেন, এইটুকুই। কিন্তু রাষ্ট্রীয় তরফ থেকে, সরকারের তরফ থেকে পৃথিবীর কোনো রাষ্ট্রই এটার বিরুদ্ধে বা এটাকে রিভিউ করার জন্য এখনো পর্যন্ত। শাহরিয়ার ভাই, অধ্যাপক তারেক শামসুর রহমানের প্রসঙ্গে আপনি কথা বলতে চাইছেন, সেটা নিশ্চয়ই আপনি পরে বলবেন, কিন্তু আমরা ফ্রান্সের দ্বৈত অবস্থান, ফ্রান্সের দ্বৈত অবস্থান নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে ব্রিটিশ পার্লামেন্টের একজন প্রভাবশালী সংসদ সদস্যের নেতৃত্বে বাংলাদেশে নিয়ে যারা যখন আলোচনা করলেন, আমাদের বাংলাদেশ থেকেও কয়েকজন আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ সেখানে অংশ নিয়েছিলেন, সেইখানে কিন্তু তারা বারবার রাজনৈতিক নিপীড়নের প্রশ্নটি, বারবার না হলো কয়েকবার, অন্তত কয়েকবার এই প্রসঙ্গটি তুলেছিলেন, সেটির বেশ ছোটখাটো জবাব দিয়েছেন, কিন্তু একেবারে যে আলোচনাটি হচ্ছে না সেটি আপনি প্রশ্ন কিন্তু আমাকে করেছেন। জি, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমি এটাও ওনারশিপ নিয়ে বলতে পারি যে আমার ক্যাবিনেট মিনিস্টার যিনি আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তাকে অথবা আমাকে এই ধরনের বার্তা দেয়া হয়নি। এই ধরনের বার্তা তাকে আপনাকে, আর আলোচনার টেবিলে অনেক কিছু আলোচনা হতে পারে, বাংলাদেশের রাজনীতি অতীতে অনেক কিছু হয়েছে। আপনি অধ্যাপক তারেক শামসুর, যেটা বলছিলাম যে দ্বৈত অবস্থান, দ্বৈত বলতে আমি একটু ক্লারিফাই করি, দ্বৈত অবস্থানটা মানে আমি বোঝাতে চাচ্ছি এইটা যে অস্ট্রেলিয়া প্রথম বলল যেখানে সিকিউরিটি থ্রেট আছে, ক্রিকেট টিম পাঠালো না, কিন্তু ফুটবল টিম আসলো, তাহলে তাদের মধ্যেই এক ধরনের আসলে আমি স্যার এটার কিন্তু একটা ব্যাখ্যা অস্ট্রেলিয়া দিয়েছে যে ক্রিকেট টিমটাকে আসলে অবস্থান করতে হচ্ছে 15 দিন ধরে, আর ফুটবল টিমটা হচ্ছে যে আজকেও সিঙ্গাপুরে। শুধু তাই নয়, একজন ক্রীড়া সেইটাও আমরা জানি যে অস্ট্রেলিয়া যদি এই ম্যাচটা না খেলে, কারণ জর্ডানের সাথে তারা হেরেছে, নো শো হলে তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতো না। মানে আমাদের সোজা কথায় বাংলায় যেটি আছে যে ঠেকায় পড়লে আসতেই হয়, ঝুঁকি নিয়েও কাজ করতে হয়, এরকম একটা পরিস্থিতি। তার মানে কি, আমরা কিন্তু তখনও বলার চেষ্টা করেছি যারা বলেছেন বাংলাদেশ নিরাপদ না, এটা হচ্ছে যে হাউ ইউ ইন্টারপ্রেট দ্যাট মেসেজ। যে বার্তাটি দেয়া হয়েছে, যেটি ছিল দ্বিতীয় টিয়ারে, তারপর দ্বিতীয় চতুর্থ টিয়ার ছিল, ডু নট ট্রাভেল পর্যন্ত ছিল, কিন্তু এটা মাত্র দ্বিতীয় স্তরের বার্তা ছিল, এখনো তাই আছে, এবং পৃথিবীর প্রায় 58টি রাষ্ট্রে সেটা আছে। আমি যে প্রসঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো যে ফ্রান্সের এই ন্যাক্কারজনক হামলাতে কিছু জিনিসের কিন্তু উন্মোচন হয়েছে। সেটা হলো আমরা বিশেষ করে আমাদের দেশের সক্ষমতা, আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা, গোয়েন্দা সংস্থার সক্ষমতা নিয়ে তাদেরও ব্যর্থতা আছে অনেক সময়, কিন্তু এটা নিয়ে যখন আমরা কথা বলি, ক্রিটিসাইজ করি, ফ্রান্সে কি হয়েছে দেখেন, চার্লি হেবদোতে জানুয়ারি মাসে অ্যাটাক হওয়ার পরে তখন থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুরো ফ্রান্স। সে অবস্থাতে জুন মাসে হামলা হয়েছে, জুলাই হামলা হয়েছে, কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সৈন্য সিভিল ড্রেসে থাকা অবস্থায় ট্রেনে একজন বিশাল হামলা থেকে বাঁচিয়েছে, এবং তার মাঝে আবার হামলা হয়েছে, একটা ইহুদি ক্রোশে মিট শপে হামলা হয়েছিল। তার মানে কি, যে পৃথিবীর এত আধুনিকতম একটি রাষ্ট্রেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু তারপরে আমরা যেটা না, এখানে আমি অবশ্যই বর্তমান সরকারকে, জননেত্রী শেখ হাসিনা সরকারকে বাহবা আমাকে দিতেই হবে, এবং আমার মনে হয় সাধারণ মানুষেরও দেওয়া উচিত যে 2009 থেকে শুরু করে অদ্যাবধি এই ধরনের অ্যাটাক হওয়ার একটা সম্ভাবনা ক্ষেত্র কিন্তু বিএনপি জামাত জোট সরকারের সময় 2001 থেকে 6 পর্যন্ত ছিল। আমরা যে ধারাবাহিকতা দেখেছি, ওই ধারাবাহিকতা যে বাড়তে গিয়ে বাংলাদেশে কিন্তু অনেক বড় ধরনের অ্যাটাক হলেও হতে পারতো। কিন্তু শাহরিয়ার ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, ট্যাকেল করেছি, আমরা একটা বিরতি নিচ্ছি, আপনাদেরকে আমরা একটু ধন্যবাদ জানাতেই পারি, কিন্তু আপনি ফ্রান্সের সাথে আমাদের তুলনাটা আমি আসলে ঠিক মন থেকে মানতে পারছি না, হচ্ছে এই কারণে, কারণ আমি যখন বা প্যারিসের কথা বলি বা ফ্রান্সের কথা বলি, তখন কিন্তু দেখি যে সেটা হচ্ছে একটা ইমিগ্রেন্টদের দেশ। তাদের আফ্রিকাতে যেগুলি লিঙ্গ মানে ফরাসি উপনিবেশী যারা ছিল, তাদের আসলে বাংলাদেশের বিদেশি নাগরিক নেই, বাংলাদেশের বিদেশি অবৈধ নাগরিক নেই, না, তারা বাংলাদেশে আসলে এরকমটি করতে চায় না, ফ্রান্সে যেটা করতে চাচ্ছে আর কি, চার্লি হেবদোর ঘটনার পরে আলজেরিয়া, মৌরিতানিয়া আইন শৃঙ্খলা বাহিনী এটা আটকাতে ব্যর্থ হয়েছে, দ্যাটস দ্য মেসেজ, আটকাতে ব্যর্থ হয়েছে। আমি আসলে এই ব্যাপারে আরো কথা শুনবো অতিথিদের কাছে, একটা বিরতি নিয়ে ফিরে এলাম। আজকের বাংলাদেশে অধ্যাপক তারেক শামসুর রহমান বিরতির আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছিলেন যে আমাদের দেশে আসলে নানা ধরনের থ্রেট থাকা সত্ত্বেও সরকার এটি ভালো সামলাচ্ছে, সেজন্য সরকারের কিছু ধন্যবাদ পাওয়া উচিত, এবং তিনি ফ্রান্সের সাথে তুলনা করছিলেন যে ফ্রান্সে এরকম কন্টিনিউয়াস থ্রেট থাকা সত্ত্বেও কিন্তু কন্টিনিউয়াস ঘটনা ঘটেই যাচ্ছে। আপনি বিষয়টাকে কি দেখেন? এটা তো একটা সত্য কথা, মাননীয় প্রতিমন্ত্রী যেটা বললেন, এটা তো নিশ্চয়ই তাকে এটা সমর্থন করতেই হবে, কারণ আপনি জানেন পৃথিবীর ফ্রান্সের বলা হয়, ফ্রান্সের গোয়েন্দা সংস্থা
পৃথিবীর কয়েকটা গোয়েন্দা সংস্থার মধ্যে অন্যতম একটি গোয়েন্দা সংস্থা। আমার কাছে এটি অবাক লাগে যে এই গোয়েন্দা সংস্থা কোনো এতটুকু আঁচ করতে পারলো না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, এবং এই নিশ্চয়ই এই ঘটনাটা একদিনে ঘটে নাই, এর জন্য একটা পরিকল্পনা তৈরি করা হয়েছে, ট্রেনিং হয়েছে, কালাশনিকভ রাইফেল ব্যবহার করা হয়েছে। এই কালাশনিকভ রাইফেল নিশ্চয়ই আপনার সিরিয়া থেকে যায় নাই, এটা ভিতর থেকে মার্কেটিং করা হয়েছে। যারা অস্ত্র ব্যবসা করে, অস্ত্র বিক্রি কেনা বেচা করে, তারাই এটা বিক্রি করেছে। প্রশ্নটা হলো, এটা কি গোয়েন্দা সংস্থা একবারও জানতে পারলো না? আচ্ছা, শুধুমাত্র আপনি ফ্রান্সের গোয়েন্দা সংস্থা বাদ দেন, আপনি মার্কিন গোয়েন্দা সংস্থা, আপনি ব্রিটিশের গোয়েন্দা সংস্থা, এদের কারো চোখে এটা আর পড়লো না যে এরকম একটা কাজ হতে যাচ্ছে? ফলে এখানে একটা যে ষড়যন্ত্র তত্ত্ব আছে, এটাকে একদম ইউ ক্যানট রুল ইট আউট, বাদ দিতে পারবেন না আপনি। ফলে ঘটনার যেটাই করেছে এটা নিন্দনীয়, মানে কোনোভাবেই এটাকে। প্রফেসর তারেক রহমান, আপনি ফ্রান্সে ছিলেন, আমি কিছুদিন আগে ফ্রান্সে গেছিলাম, আমি ওখানে কোনো পুলিশ দেখি নাই, ওইখানে কোনো তল্লাশি দেখি নাই। এখন এবং পুলিশ দেখলে মানে আমি যখন ফ্রান্সে বেড়াতে গেছি, এবং ইমিগ্রেন্টদের একটা দেশ, সেই দেশের মধ্যে এটা হওয়াটা স্বাভাবিক। এটা জার্মানিতে হবে না। কেন জার্মানিতে হবে না? বিকজ জার্মানি যে ওয়েল প্ল্যান্ড এবং ওয়েল সিকিউরড একটা স্টেট, আপনি করতে পারবেন না এখানে। যদিও সেখানে তার্কিশরা আছে, যদিও সেখানে মসজিদ আছে, কিন্তু ফ্রান্স কেন পারবে? বিকজ ফ্রান্সে এত বেশি, প্রায় 70 লক্ষ উত্তর আফ্রিকান নাগরিক সেখানে বাস করে, এবং একদম মনে হয় কখনো কখনো মনে হয় ফ্রান্সকে যেটা একটা আফ্রিকান কোন কান্ট্রিতে আমি এসেছি, নর্থ আফ্রিকার কোন কান্ট্রিতে, আলজেরিয়া, মরক্কো, সামথিং। আলজেরিয়া তো তবু তো আপনি আলজেরিয়ার একটা হোয়াইট কমিউনিটি আছে, মরক্কন হোয়াইট কমিউনিটি আছে, আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না। কিন্তু প্রচুর ব্ল্যাক মানুষ আছে এখানে। অনেকগুলো কারণের জন্য ফ্রান্সে তারা অ্যাটাক করেছে। আপনার নিশ্চয়ই মনে আছে, মালিতে ফ্রান্স অকুপাই করেছে, মালিতে সোলজার আছে সেখানে। ফলে এক ধরনের যে এন্টি ইসলামিক ফোর্স, যারা 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 ইসলামিক ফোর্সগুলো চাচ্ছে না ফ্রান্সের অ্যাক্টিভিটি, এই সবগুলো মিলিয়ে একটা ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করা যাবে না। জনাব শাহরিয়ার আলম, বিএনপির সংসদে নেই, রাজপথে নেই, আমি ওই প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাইছিলাম যে বেগম জিয়ার দেশে ফিরে আসার সুনির্দিষ্ট তারিখ না পাওয়া নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শীর্ষ স্থানীয় মন্ত্রীরাও খুব উদ্বিগ্ন। শাহজাহান খান আজকে বললেন যে বিএনপি চেয়ারপারসন হয়তো দেশে আর ফিরছেনই না, তিনি স্বেচ্ছা নির্বাসনে চলে গেছেন। হাসানুল্লাহ কিন্তু বলছেন যে দেশে ফিরে আসতে কোনো বাধা নাই, কিন্তু মামলা টামলা চলবেই। তো তিনি নির্বাসনে আছেন বা তিনি নির্বাসনে থাকতে চাইছেন, আমরা খবর পাচ্ছি যে তিনি বাড়ি ভাড়া করছেন, এরকম কোনো তথ্য কি আপনাদেরকে জানানো হয়েছে যে উনি আসলে ওখানেই থাকতে চান বা থাকছেন, বা এরকম কোনো তথ্য কি আপনারা সন্ধান করছেন? না, এটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেরকম কোনো আগ্রহ নেই। তবে রাজনীতির জন্য অবশ্যই রাজনীতি, আপনি একটা একটু স্যাটায়ার করেছেন, আপনি উদ্বিগ্ন বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের দু একজন মন্ত্রী মহোদয় বা নেতৃত্ব, কিন্তু যারা বলছেন রাজনীতিতে এই একটা ডেডলাইন বেঁধে দিচ্ছেন, এই তারিখের মধ্যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, এই তারিখের মধ্যে এদেরকে ছেড়ে দিতে হবে, এই তারিখের মধ্যে এটা করতে হবে সেটা করতে হবে, সেই দলের সর্বোচ্চ নেতৃত্ব যদি তাদের দলের নেতাকর্মীকে ধোঁয়াশার মধ্যে রাখেন, এখানে অনেক ধরনের স্পেকুলেশনই তৈরি হতে পারে। তবে একটি তথ্য সুনির্দিষ্টভাবে দিতে পারি তারেক রহমান সম্বন্ধে, সেটি হলো যে উনি যখন বাংলাদেশ থেকে গিয়েছিলেন চিকিৎসার উদ্দেশ্যে, সেটা ঠিক কত তারিখ আমার মনে নেই, 2007-এর কোনো একটি সময় বা 8-এর শুরুর দিকে। তো 2008-এর শেষের দিকে তার পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যায়। এটা নবায়নের জন্য তৎকালীন বাংলাদেশ হাইকমিশনে তারা দিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেটি শেখ হাসিনার সরকার সেটি নয়। তখন এটা 5 বছর এক্সটেন্ড করে 2013 পর্যন্ত করা হয়েছিল। আমাদের হাইকমিশন 2013-র কোনো একটি সময়ে সেই পাসপোর্টটি তার কাছ থেকে ফেরত পেয়েছে। তার মানে তারেক রহমানের কাছে বাংলাদেশের নাগরিকত্ব ক্লেম করার বা একটা ভ্যালিড ট্রাভেল পারমিট এই মুহূর্তে নেই। তিনি যদি বাংলাদেশে আসতে চান, তাহলে আবার তাকে বাংলাদেশের দূতাবাসে আবেদন করতে হবে যে তিনি একটি টেম্পোরারি ট্রাভেল পারমিট চান। অ্যাজ ইট স্ট্যান্ডস, তারেক রহমানের কাছে বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণ করার কোনো কাগজ নেই। আর ম্যাডাম খালেদা জিয়া কি অবস্থায় কি আছেন, আমি এই প্রসঙ্গটি জানতে চাই, যদি আদালত আপনাদেরকে নির্দেশ দেন, যেহেতু তিনি অনেকগুলো মামলায় অভিযুক্ত আছেন, তার মামলার তারিখ পড়ছে যে তাকে নিয়ে আসতে হবে বা তাকে আসতে বলা হবে, সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয় আছে? অবশ্যই করণীয় আছে, এবং সেই ক্ষেত্রে আমরা কার্যক্রম শুরুও করেছি। আমরা ব্রিটিশ সরকারকে বলেছি তাকে হস্তান্তর করার জন্য সেই আইনি পদক্ষেপ এবং তার অবস্থান জানার জন্য মহামান্য আদালত আমাদেরকে নোটিশও করেছে।
করেছিলেন পররাষ্ট্র সচিবকে, সেটার জবাবও দেওয়া হয়েছে। আচ্ছা। সেই কার্যক্রম চালু রয়েছে। সেই কার্যক্রমটার এখন মানে আপনি রাজনৈতিকভাবে মনে করছেন যে তারেক রহমান লন্ডনে থাকার থেকে বাংলাদেশে আসাটা কি মানে আওয়ামী লীগের রাজনীতির জন্য বা সরকারের জন্য একটু বিপজ্জনক হতে পারে? মোটেই নয়। আমি সরকারের একজন ক্ষুদ্র প্রতিনিধি হিসাবে মনে করি যে সে মামলার অভিযুক্ত আসামি, তাকে বাংলাদেশে আসতেই হবে। বাংলাদেশে আসতে হবে অবশ্যই। মানে মানে এবং তিনি বাংলাদেশে এসে তার পরবর্তী কার্যক্রম করবেন। আহ, জনাব তারেক শামসুর রহমান, আপনার কাছে একটি বিষয় একটু পুরনো তবু একটু জানতে ইচ্ছে করছে, সেটি হচ্ছে যে অনুপ চেটিয়াকে ভারতে প্রত্যর্পণ করা আমাদের আঞ্চলিক বা আন্তর্জাতিক রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলবে কিনা আপনার বিশ্লেষণ? প্রভাব ফেলবে এক যুক্তিতে, একটা জায়গাতে, সেটা হচ্ছে যে অনুপ চেটিয়া মানে উলফার সাথে আপনি জানেন যে কেন্দ্রীয় সরকারের, ভারতের কেন্দ্রীয় সরকারের এক ধরনের সমঝোতা। আলোচনা চলছে। এখন আমার ধারণা এই আলোচনায় অনুপ চেটিয়াও শরিক হবেন, এবং শরিক হওয়ার ফলে এখানে এক ধরনের একটা চুক্তিতে হয়তো ভারতের কেন্দ্রীয় সরকার চুক্তিতে আবদ্ধ হতে পারে, এবং হয়তো আমি অবাক হব না যদি উলফার নেতৃত্বকে রিহেবিলেশন করা হয় কোনো একটা পর্যায়ে, আমি অবাক হব না। বাংলাদেশের পক্ষ থেকে জনাব শাহরিয়ার আলম, আপনি কি মনে করেন যে মানে অনুপ চেটিয়াকে ফেরত দেওয়ার যে প্রক্রিয়া বা নেওয়া হলো দীর্ঘ 8 বছরের একটি আইনি প্রক্রিয়া, কারণ 2007 সালে তার বাংলাদেশে থাকার মানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সাজা থাকার শেষ হয়ে গিয়েছে, মেয়াদ শেষ হয়ে গেছে, তারপর 8 বছর উনি থাকলেন। বাংলাদেশ কি মানে আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছু কমলো বা বাংলাদেশের হাতে বাংলাদেশ ইফ দেয়ার ইজ এনিথিং, কোনো প্রভাবের কথা যেটা বলছেন এটি ইতিবাচক, এবং সেটা ইতিমধ্যে ভারত সরকার সেটা বলেছেন, স্বীকারও করেছেন। ভারতীয় গণমাধ্যমে আপনারা দেখেছেন, ভারতের রাজনীতিবিদরাও বলেছেন যে বাংলাদেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে প্রতিদান হওয়ার কথা বা যে ধরনের নিদর্শন থাকা উচিত এটা ভালো সম্পর্কের ক্ষেত্রে এই অনুপ চেটিয়াকে হস্তান্তর করা সেটাই প্রমাণ করে। এবং ভারত এবং বাংলাদেশ যখনই, এবং এখন বর্তমানে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে বা চলবে, সেখানে কিন্তু এই বিষয়টি বারবার আসবে যে যে কোনো ধরনের সন্ত্রাসীকে আমরা একটি আরেকটি দেশ আশ্রয় দেব না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদেরকে সেই সব দেশে ফেরত দেব। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের বিশ্লেষক অনেকে বলছেন যে এরকম যে বাংলাদেশের কাছে হাতে কার্ড শুধু একটিই ছিল, অনুপ চেটিয়া। তাকে অনেক দিন ধরেই কংগ্রেসও চাইছিল, আপনারা কংগ্রেস সরকারকে দেন নাই, আসলে দেরি করেছেন নানা রকম ইয়ে করে, এবার যে দিয়ে দিলেন এই কার্ডটি কমে গেল কিনা? না, মোটেই নয়। যেখানে মানে আমাদের হাতে যেখানে সম্পর্কটা বিশ্বাসের উপরে নির্ভরশীল, সেখানে আপনার পকেটে কি আছে এটা কাউন্ট করার বিষয় নয়। মোদী সরকার কি ততটা বিশ্বাস অবশ্যই আমরা করছি, এবং করছি বলেই, এবং না করার কোনো কারণ নেই, কারণ দীর্ঘ 67 বছর বা আরেকটু সংক্ষেপে বললে দীর্ঘ প্রায় 40 বছরের অধিক সময় ঝুলে থাকা সমস্যার সমাধান করেছেন যে সরকার, তাদের কাছে তো আমরা এর চেয়ে আরো বড় কিছু প্রত্যাশা করতেই পারি। সেই সমস্যার সমাধানের জন্য কি আপনি মোদী সরকারের ইয়েটি বলবেন? কংগ্রেসের আমলে এটা ধারাবাহিকতা, অবশ্যই মোদী সরকারে আসলে তাই নয়, মানে বিরোধিতা করে আসছিলেন, এবার আর বিরোধিতা করেননি। বঙ্গবন্ধু বেঁচে থাকার সময় কিন্তু চুক্তিটি হয়েছিল, সেটি হয়েছিল অবশ্যই কংগ্রেসের সময়, ইন্দিরা গান্ধী বেঁচে থাকার সময়। বাংলাদেশ সরকার দীর্ঘ 40 বছর আগেই সংসদে সেটা র্যাটিফাই করেছে, ভারত বিভিন্ন কারণে করতে পারেনি। এই কাজগুলি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু ধারাবাহিকভাবে আসে, মানে রিগার্ডলেস অফ দ্য পলিটিক্যাল পার্টিজ হু আর ইন পাওয়ার আর হু আর গভর্নিং দ্য কান্ট্রি। তবে আমি একটু অ্যাড করি এখানে, আমার একটা ধারণা অনুপ চেটিয়ার মনোভাবেরও পরিবর্তন হবে। কেন? তার ওয়াইফের একটা ইন্টারভিউ আজকে আমি পড়েছি, হ্যাঁ, সেখানে তিনি বলছেন তিনি অনুপ চেটিয়াকে নিয়ে বাংলাদেশে বেড়াতে আসবেন। ইট ইমপ্লাইজ যে হয়তো সনাতন নরমাল রাজনীতিতে অনুপ চেটিয়া ফিরে আসবেন, যে কারণে আমি বলছিলাম যে উলফা নেতৃত্বকে হয়তো রিহেবিলেশন হতে পারে, অরবিন্দ রাজখোয়া এবং পরস্পরের সাথে তাদের সাথে একটি আন্ডারস্ট্যান্ডিং এ যাবে। আঞ্চলিক রাজনীতি থেকে একটু আবার আন্তর্জাতিক রাজনীতিতে আবার একটু ফিরে যাই। আমরা একটা বিরতি নিব, বিরতির পর তারেক শামসুর রহমান অধ্যাপক আপনার কাছে জানতে চাইবো যে চাপ প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি যে মানে বিশেষ করে 2000 না, আমি 2001 সালের আগে যদি আমি আরো সাদ্দাম হোসেনের মাধ্যমে যে যুদ্ধ, কুয়েত আক্রমণ, সেই এই 90-এর গত শতাব্দীর শেষ দশক, এই শতকের প্রথম দশকের অর্ধেক পর্যন্ত আমরা দেখছি যে বল প্রয়োগের একটি আন্তর্জাতিক যে সেটি কতটা আসলে কার্যকর হচ্ছে, এই প্রশ্নটি পররাষ্ট্র প্রতিমন্ত্রীও নিশ্চয়ই এই সম্পর্কে বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। বল প্রয়োগের যে সংস্কৃতি শুরু হয়েছে গত 2 দশকে, বিশেষ করে শীতল যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর, যদি সময়টা এমন করে ধরি যে ইরাক যখন কুয়েতকে আক্রমণ করলো, তার পরবর্তী পরাক্রমায় বুশ, সাদ্দাম এবং সবকিছু মিলে টুইন টাওয়ার, কোনো ফল বয় লাদেন, আনেনি। আমি আপনার আলোচনার সিরিয়া, সূত্র IS ধরে শুধু স্নায়ুযুদ্ধ পরবর্তী সময় কেন, স্নায়ুযুদ্ধের আগের সময়টা ধরেন, হিটলার বল প্রয়োগ করেই ক্ষমতা ধরে রাখতে পেরেছিল, ফলশ্রুতি ভালো হয়নি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে টুইন টাওয়ারের ঘটনার পর বল প্রয়োগ করে সাদ্দাম হোসেনকে উৎখাত করলো, কিন্তু ইরাক এখন 3 টুকরা ভাগ হয়ে গেছে অলিখিতভাবে। গাদ্দাফিকে বোমা বর্ষণ করে উৎখাত করা হলো। আজকে বেসিক্যালি লিবিয়াতে কোনো সরকার ব্যবস্থা নাই, সেখানে অস্ত্রবাজরা সেখানে রাজনীতি নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। আফগানিস্তানে তালেবানদের জন্ম দিয়েছিল, আপনারা সবাই জানি, এই মার্কিন যুক্তরাষ্ট্রই তালেবানদের জন্ম দিয়েছিল, সিএ জন্ম দিয়েছিল, কিন্তু আফগানিস্তান ধ্বংস হয়ে গেছে। ফলে বল প্রয়োগ করে কখনোই কোনো সমাধান বয়ে আনে না। এবং আজকে যে সমস্যাটা সিরিয়া এবং ইরাককে নিয়ে হয়েছে আইএস এর উত্থানের মধ্যে দিয়ে, এটাও বল প্রয়োগ করে যদি সমাধান হয় তাও কোনো সমাধান বয়ে আনবে না। ফলে এই বল প্রয়োগের রাজনীতি কখনোই কোনো ইতিবাচক ফল বয়ে আনেনি। এদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন সত্য, আমাদের নিজস্ব দেশীয় ক্ষেত্রেও কি একই সত্য? বল প্রয়োগের রাজনীতি অ্যাবসলিউটলি। আমরা আন্তর্জাতিক সম্পর্কে একটা কথা বলি, কনফিডেন্স বিল্ডিং মেজার। এটি হচ্ছে ডেমোক্রেসির মূল স্পিরিট। আপনাকে আস্থা রাখতে হবে, এবং আপনি যত বড়ই শত্রু হোক, আপনাকে শত্রুকে আমার আস্থায় নিতে হবে। আপনাকে যদি আমাদের বর্তমান সরকার সম্পর্কে বলা হয় যে তারা তো মানে প্রায় মিত্রদের উপরও আস্থা রাখে না, মানে প্রায় মিত্র যারা তাদের উপর। আমি বর্তমান সরকারের অ্যাটিটিউডটাকে যেভাবে অ্যানালাইসিস করি সেটা হচ্ছে যে সরকারের আরো নমনীয় হওয়া উচিত। এবং আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সরকার কার কাছে নমনীয় হবে? মানে রাজনৈতিক প্রক্রিয়ার কাছে। রাজনৈতিক প্রক্রিয়ায় বিএনপি একটা অংশ, এটাকে আপনাকে স্বীকার করতেই হবে। এটা আমি যদি সেটাকে জোর করে অস্বীকার করি তাহলে এটা কখনোই, এবং বল প্রয়োগ করে সেটাকে দমিয়ে রাখতে চেষ্টা করি। আন্তর্জাতিক এবং দেশীয় প্রেক্ষাপটে একটু যদি বলেন শাহরিয়ার ভাই, আপনি বটে কিন্তু রাজনীতিভাবে লিংক করা যায় কিনা আন্তর্জাতিক প্রেক্ষাপটের সাথে দেশীয় প্রেক্ষাপট। কিন্তু 2001-06 মেয়াদকালে যদি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক্সিস্টেন্স থাকতো, তাহলে আপনারা কি কি রিপোর্ট করতেন? আপনি যদি একাডেমিক্যালি, আপনি পড়ানো ছাত্র, একটু আগে শুনলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি ওই কারণে হলেও একটা কিছু মক একটা এক্সারসাইজ করা দরকার যে 2001 থেকে 2006 বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নির্বাচনের দিন সন্ধ্যাবেলা থেকে যে অকথ্য নির্যাতন নিপীড়ন হয়েছিল, আমরা যে 26,000 বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হওয়ার কথা বলি, এই নিয়েও কিছু কাজ যদি আপনারা করেন, এখন যাই হোক না কেন সেটার সাথে সাথে রিপোর্ট হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বেশ বড় করে রিপোর্ট করা হচ্ছে। তো সেই সময় আর এই সময় যারা শুধু এই সময়টা দেখছেন, কিছু জিনিস বুঝতে হয়তো তাদের ভুল হবে। ঠিক আছে, আমাদের একটু মনে আছে শাহরিয়ার, আপনি যখন কথাটা তুললেনি, আপনি কি এরকম বলবেন যে মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এত দীর্ঘ সময় ধরে কখনো কারাগারে ছিলেন কিনা, জামিন বাতিল হয়েছে কিনা 2001 থেকে 2006? আওয়ামী লীগ তো অফিসই খুলতে পারেনি। আওয়ামী লীগের এমপিদেরকে হত্যা করা হয়েছে, প্রাক্তন মন্ত্রীদের। একটা বিএনপির এমপিকে দেখান, একটা কেন্দ্রীয় নেতাকে দেখান যাকে কারাগারে নিয়ে গিয়ে দৈহিকভাবে প্রহার করা হয়েছে, মারা হয়েছে, বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপি নেতা গুম হয়ে গেছে, অনেক বিএনপি নেতা গুম হয়ে গেছে। অবশ্যই নয়, যেখানে দেখবেন আপনারা একটা কেস দেখান যে বিএনপির একটি নেতা গুম হয়ে গেছে, যেখানে সরকারের হাত আছে। ইলিয়াস আলী না, সরকারের হাত আছে এক্স্যাক্টলি, কিন্তু বিএনপি সরাসরি যেখানে নিরাপত্তা দেওয়ার কথা সেখানে সবাইকে বাদ দেন, আওয়ামী লীগের সভানেত্রীকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে, গ্রেনেড ছোড়া হয়েছে। আপনি আর কিসের সাথে কি তুলনা করেন? যেখানে ফেরত যাই, আন্তর্জাতিক এই সমস্যাগুলি সমাধানে বল প্রয়োগ বা মিলিটারি অপশনসটা একমাত্র অপশনস কিনা, আমার এই চেয়ারে বসে, প্রতিনিধি চেয়ারে বসে খোলামেলা বলাটা একটু বিব্রতকর হতে পারে, তাও একটু সাবধানে বলার চেষ্টা করি। কারণ এটি একটু সহজ করে দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, এবং গত পরশুদিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা একজন অকপটে স্বীকার করেছেন যে ইরাক প্রশ্নে তাদের স্ট্র্যাটেজি ভুল ছিল। আর বর্তমান রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি বলেছেন যে বুশ অ্যাডমিনিস্ট্রেশনের যে পলিসি ছিল সেটার আনইনটেন্ডেড আউটকাম ছিল যা হয়েছে আল কায়দার পরবর্তী। এবং এমন একটা জায়গায় গিয়ে বিশ্ব আজকে দাঁড়িয়েছে, আল কায়দা কিন্তু আইএস এর উপর থেকে সমর্থনও প্রত্যাহার করেছে। তার মানে তাদের অবস্থান কার্যক্রম কতটা ভয়াবহ হলে আল কায়দার মতো আরেকটি সন্ত্রাসী সংগঠন আইএস এর উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। আমি ডিসপিউট রেজলিউশনে বিশেষজ্ঞ নই, আমি মানে যুদ্ধ রণক্ষেত্রে কোনো বিশেষজ্ঞ নই, কিন্তু এখানে একটি পর্যায় পর্যন্ত এই রাষ্ট্রগুলি কিন্তু টিকেও ছিল অনেকটা বল প্রয়োগ করে।
আপনি গাদ্দাফির কথা বলেন, সাদ্দাম হোসেনের কথা বলেন, আভ্যন্তরীণ রাজনীতিতে বল প্রয়োগ ছিল তাদের সবচেয়ে বড় একটা এলিমেন্ট। এবং সিয়া সুন্নির যে সংঘাত, আপনার ইরাক তো আরো যেসব জাতিগোষ্ঠী আছে, তারপরেও আপনাকে ক্ষমা করবেন আপনাকে ইন্টারপ্রেট করার জন্য, তারপরও বাস্তবতাটা হচ্ছে যে ইরাক এক ধরনের স্টেবিলিটি ছিল। না আমি আসছি ওটাতে, আই ডু অ্যাডমিট, আমি ওই জায়গাতে আসছি। কিন্তু এই রাষ্ট্রগুলিতে আমার মনে হয় যেটি করা উচিত ছিল যে সীমিত বল প্রয়োগ এবং সেই সাথে সাথে আলোচনা অব্যাহত রাখা, এবং সেই দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক নেতৃত্বই সিদ্ধান্ত নিত যে ঠিক আছে এই রেজিম থাকবে না, পরবর্তী রেজিমে কারা দায়িত্ব পালন করবে। কিন্তু সেটা না করে পুরোটা ইম্পোজ করা হয়েছে বাইরে থেকে। সেই জায়গা থেকে থিংস হ্যাজ গন অ্যাবসলিউটলি রং। আমি একটু শেয়ার করি, আমার একটা বই আছে ইরাক যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি, আমি সেখানে বুশের রেফার করে আমি ভূমিকাতে লিখছিলাম বুশের একটা বক্তব্য, উই উইল ডেলিভার দ্য ফুড অ্যান্ড দ্য মেডিসিন ইউ নিড, উই উইল টিয়ার ডাউন দ্য অ্যাপারেটাস অফ টেরর অ্যান্ড উই উইল হেল্প ইউ টু বিল্ড এ নিউ ইরাক দ্যাট ইজ প্রসপারাস অ্যান্ড ফ্রি। ঘটনাটা কি তাই হলো? না। এটা উনি বলেছেন 2003 সালে, দিস ইজ আমার ইন্ট্রোডাকশন, কিন্তু সেটা নাই, সেটা হয়নি। পশ্চিমা গণমাধ্যমে বুশের বক্তব্যকে নিউ স্পিক বলে জর্জ অরওয়েলিয়ান একটি ধারণার কথা বলছে। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আবার অতিথিদের কাছে। এলাম আজকের বাংলাদেশে বিরতির আগে জনাব তারেক শামসুর রহমান, জনাব শাহরিয়ার আলমের কাছে প্রশ্ন ছিল কিছু, আমি সেই প্রশ্নের সঙ্গে আরেকটা বিষয় যুক্ত করতে চাই। জনাব শাহরিয়ার আলম, আপনি যদি আগে বলেন যে পশ্চিমা বড় বড় রাষ্ট্র বাংলাদেশের নিরাপত্তা নিজের সতর্ক সংকেত বহাল রেখেছে, তো সেইটা ফিরিয়ে আনতে নিরাপত্তার বাহিনীর পাশাপাশি কূটনীতিক তৎপরতাও আসলে বহাল আছে, সেই ক্ষেত্রে আপনারা কতটা সফলতা অর্জন করছেন? আর দর্শকদের মধ্যে থেকে এক অংশ একটু প্রশ্ন করছিলেন যে আইএস ঝুঁকি যে আছে যেসব দেশগুলিতে, সেসব দেশগুলিতে বাংলাদেশের নাগরিকরাও আছেন, তাদেরকে আসলে সেসব থেকে বাইরে রাখতে, যাতে তারা জড়িয়ে না পড়েন বা ক্ষতিগ্রস্ত না হন, এই ক্ষেত্রেও কি পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো কিছু করার আছে কিনা? দুটি বিষয় যদি একটু। একটি হলো যে ট্রাভেল অ্যাডভাইজারি যেটি দেয়া হয়েছিল সেপ্টেম্বরের একদম শেষে গিয়ে বা অক্টোবরের শুরু থেকে, আমরা প্রথম থেকে বলার চেষ্টা করেছি যে দিস সোনলি ডাউন টু দ্য ইন্ডিভিজুয়াল or the individual organization or the individual country, how do they interpret that? এবং প্রথমে এটা একটু মিসইন্টারপ্রেট করা হচ্ছিল, সেটাও আমরা কিন্তু মিডিয়াকে আপনাদের সাথে মত বিনিময় করার সময় বলেছি। কারণ একই যে ট্রাভেল অ্যাডভাইজারি আজকে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ভ্যালিড, যে ট্রাভেল অ্যাডভাইজারির কারণে ক্রিকেট টিম আসেনি, সেই ট্রাভেল অ্যাডভাইজারি ভ্যালিড থাকা অবস্থায় ফুটবল টিম আসছে, একই দেশ। সো হাউ ডু ইউ ইন্টারপ্রেট দ্যাট? একই ট্রাভেল অ্যাডভাইজারি 58টা দেশে ভ্যালিড আছে, যার মধ্যে থাইল্যান্ড আছে, ইন্দোনেশিয়া আছে, ইন্ডিয়া আছে, আরও অনেক দেশের নাম বাদই দিলাম, ব্রাজিল আছে, রাশিয়া পর্যন্ত আছে। তো এটা নিয়ে আমরা মোটেই চিন্তিত নই। তবে কিছু কিছু ট্রাভেল অ্যাডভাইজারিতে আইএসএস সংশ্লিষ্টতার কথা ওই দুটি ঘটনায় হত্যাকাণ্ডে যেটা বলা হয়েছে, আমরা তাদেরকে সবাইকে লিখিতভাবে জানিয়েছি সেটা প্রত্যাহার করার জন্য। আমরা এখনও তাদের কাছে কোনো ধরনের উত্তর পাইনি। তবে আমরা কনস্ট্যান্ট এনগেজমেন্টে আছি, এবং এটা কনফিডেন্সের বিষয়, এটা একটা পারসেপশন ইস্যু, যেহেতু এই কারণে আমরা তাদেরকে একটা ফিল গুড ফ্যাক্টর দেওয়ার চেষ্টা করছি, নিরাপত্তা নিশ্চিত করা, তারা যখন যেটা চাচ্ছেন এবং তারা যেখানে যেটা পার্টিসিপেট করতে যাচ্ছেন। গত দুদিন বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের বৈঠক হয়ে গেল, অনেক আন্তর্জাতিক সংস্থার কর্তা ব্যক্তিরা এসেছিলেন। এর পাশাপাশি আরও বেশ কিছু প্রোগ্রাম লাইন আপ করা আছে, সামনে ইন্টারন্যাশনাল এইডস কনফারেন্স হবে, দ্বিপাক্ষিক বেশ কিছু সফরও ইতিমধ্যে হয়েছে, নেদারল্যান্ডের রানী আজকে বাংলাদেশে এসেছেন। তো এইটি ওভার এ পিরিয়ড অফ টাইম একটা সেন্স অফ নর্মালসি কিন্তু ফিরে এসছে ইতিমধ্যে, এবং আপনি কিন্তু ব্যবসায়ী সম্প্রদায়কেও বলতে শুনছেন না যে ব্যবসা ক্ষতি হচ্ছে। এগুলো একটি বিষয়। আর আইএস এর ঝুঁকি যেসব দেশে আছে, ইটস এ ভেরি ডিফিকাল্ট কোশ্চেন টু আনসার। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি চিন্তা করি, ইউরোপের ধনী দেশগুলো এবং আমেরিকার কথা বলি, এখানে যারা আছেন লিগালি সে দেশে আছেন, সে দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, ডুয়েল সিটিজেনশিপ আছে, তো সেখানে তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য তারা নিজেরাই অ্যাসেস করে নিতে পারেন কি করতে হবে বা কি অবস্থায় থাকতে হবে। সেখানে আমরা নতুন করে অ্যাডভাইস করার মতো অবস্থানে এখনো পর্যন্ত নেই। তবে বাংলাদেশের শ্রমিক যারা যাচ্ছেন তাদের অবস্থান যেসব রাষ্ট্রগুলিতে, তাদের ক্ষেত্রে আমরা খুব রেগুলার একটা এনগেজমেন্টের মধ্যে আছি। যেমন কিছু রাষ্ট্রে আমাদের ভাবমূর্তি ক্ষতি হচ্ছিল, ভিসাতেও কিছুটা সমস্যা হয়েছিল, তারা কিছু অবৈধ কর্মকাণ্ডে জড়িত হয়ে যাওয়ার কারণে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য আমরা রেগুলার বেসিসে কাজ করে যাচ্ছি। আই এম নট নেমিং দ্য কান্ট্রি। ঠিক একইভাবে তারা যেন বাংলাদেশের সুনামটা ধরে রাখতে পারেন, সেই কাজগুলি যেন রাখেন, এই ক্ষেত্রে আমরা কাজ করি। কিন্তু আইএস তো পৃথিবীর যে কোনো দেশেই থাকতে পারে, যে কোনো দেশেই তার অ্যাক্টিভ হতে পারে, তো সেই জায়গায় আমাদের খুব একটা বেশি করণীয় এই মুহূর্তে নেই। আমি একটা বিষয় একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা মিডিয়া থেকে দেখেছি যে অনেক বাংলাদেশি, অনেক না বেশ কিছু বাংলাদেশি ব্রিটেন থেকে আইএস এর যোগ দিয়েছে, সিরিয়াতে গেছে, এবং অনেকে গেছেন যাদের তার ইয়াং গ্রুপ, এবং মেয়েরাও গেছে যাদের এইজ 30-30-এর নিচে এইজ, তাহলে ব্রিটেন থেকে গেছে। এবং আমি ধারণা করছি হয়তো ফ্রান্স থেকেও কেউ না কেউ যেতে পারেন।
এক্ষেত্রে একটা মোটিভেশনের দরকার আছে আমাদের দূতাবাসে যারা থাকেন, এবং নিশ্চয়ই তাদের কাছে ডাটাবেজ আছে, যদি না থেকে থাকে ডাটাবেজ করার উদ্যোগ নেওয়া যেতে পারে বাঙালিদের, এবং তাদেরকে দিয়ে এক ধরনের সাম সর্ট অফ মোটিভেশন যে দিস ইজ নট দ্য ওয়ে, যে ব্রিটেন থেকে যে দে আর অল হোল্ডিং ব্রিটিশ পাসপোর্ট, ফ্রান্স পাসপোর্ট, তারা সেখান থেকে যে আইএসএ যদি যায় অটোমেটিক্যালি কিন্তু নামটা চলে আসে বাংলাদেশের, নামটা কিন্তু ব্রিটেনের আসে না, নামটা চলে আসে বাংলাদেশে, বিকজ সে বাংলাদেশের বংশোদ্ভূত, সে বাংলাদেশের, তার অরিজিন হচ্ছে বাংলাদেশি। ফলে এক ধরনের ইমেজ বিল্ডিং এর প্রবলেমের মুখে কিন্তু বাংলাদেশ থাকে। এক্ষেত্রে আমি মনে করি মাননীয় প্রতিমন্ত্রীর অ্যাটেনশন আমি ড্র করলাম, আমার মনে হয় এখানে আমাদের দুটো দূতাবাস, পার্টিকুলারলি ব্রিটেন এবং ফ্রান্স, এর বাইরে অন্য যে ইউরোপে যে দেশগুলো আছে এই দেশগুলোর দিকে বোধহয় একটা নজর দেওয়া দরকার আছে। এবং আরেকটা জিনিস আমি আপনাকে একটু বলি, যে আপনি এখন ইউরোপের অনেক দেশে দেখবেন এন্টি ইমিগ্রেশন একটা পলিসি তারা গ্রহণ করতে যাচ্ছে, এবং কতগুলো দেশ ভেরি টাফ অ্যাটিটিউড নেবে। যারা তো ঢুকে গেছে তো ঢুকে গেছেই, কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে ইমিগ্রেশনের ব্যাপারে তাদের এক ধরনের ব্লকেজ করে দেবে, তারা যেতে পারবে না। আমার মনে হয় এই বিষয়টাও বাংলাদেশ, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেক আপ করা উচিত, যাতে করে আমাদের একটা, এই দেশটা যে একটা সহনীয় ইসলামের দেশ, আমাদের দেশ, আমরা কখনো এই দেশের মানুষ কখনো ফ্যানাটিসিজমে বিশ্বাস করে না, এবং আমাদের এখানে জঙ্গিবাদ নেই, এবং আমরা সেটা বারে বারে বলছি, সরকারও বলছেন এখানে আইএস এর কোনো অস্তিত্ব নাই, কিন্তু আমরা যেন আত্মতুষ্টিতে না ভুগি যে আইএস নাই, বেশ আমরা ঘুমিয়ে থাকলাম। আমাদের এই যে আমরা এখন সিকিউরিটি অ্যালার্টের মধ্যে, আমি এই প্রশ্নটি জনাব শাহরিয়ার আপনার কাছে বাড়ি করতে চাই যে বেশ কয়েকজন লেখক, প্রকাশক, ব্লগার হত্যা, তারপর আপনি জানেন যে কংগ্রেসম্যানদের সামনে যে লেখক অভিজিৎ রায়ের যে স্ত্রী বর্ণা আছেন, যে তার যে বক্তব্য, সেই সবগুলি আসলে বাংলাদেশের ইমেজের ক্ষেত্রে, যেটিকে স্যার বলছিলেন যে একটি অহিংস বা মানে শান্তিকামী মুসলমানদের দেশ, সেটি বলার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কিনা? স্পিরিটের দিক থেকে যে সাজেশনগুলি দিলেন, আই ফুললি অ্যাকসেপ্টেড, কিন্তু আনফরচুনেটলি রিয়ালিটি, দ্য ফ্যাক্ট রিমেইনস যে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন যে তার দেশের 5,000-এর উপরে সদস্য আছে যারা আইএসএ যোগদান করেছে। তিনি কিন্তু বলেননি, বা কেউই বলেননি যে এর মধ্যে বাঙালি অরিজিনের কতজন হতে পারে, কারণ ওরা যে বাঙালি সেটা আমরাও জানি না, কারণ কোনো ডাটাবেজ নেই। তারা 3 জেনারেশন আগে হয়তো সিলেট থেকে অথবা বাংলাদেশের কোনো একটা জেলা থেকে বা অন্য কোথাও থেকে তারা গেছেন। কিন্তু আমি একটা সমস্যার কথা একটু এটা সমস্যা না, এটা ইটস অবভিয়াস যে কি অর্থনৈতিক মন্দার কারণে হোক, পৃথিবীর এই রাষ্ট্রগুলি কিন্তু একটু ক্লোজড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, নিজেদের নিয়ে তারা বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে, গুটিয়ে নিয়ে আসছে। এবং আমরা বিভিন্ন বৈঠকেও তারা যে সহায়তাগুলি ওইসিডি ভুক্ত কান্ট্রিগুলি 0.7% অফ জিডিপি একটা ব্যাংকে একটা বক্সে রাখার কথা, সেটা তারা দিচ্ছেন না। আর টানা কয়েক বছর ধরে যে অর্থনীতি মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে, 1% গ্রোথকে তারা ধরছেন খুব পজিটিভ একটা জিনিস, যেখানে বাংলাদেশ 6.5% যাচ্ছে। তো সেই জায়গা থেকে একটা সংখ্যা না, একটা অবভিয়াস একটা দেয়ালের লিখনে আমাদেরকে দেখতেই হবে, সেটি হচ্ছে যে এই ঘটনাগুলি কিন্তু সেই সব দেশে, বাইরের দেশের অধিবাসীদের জীবনটাকে আরো কঠিন করে দেবে। হ্যাঁ, নিঃসন্দেহে খুবই কঠিন করে দেবে। এবং আর যে প্রচারণার কথাটি বললেন স্যার, যে সেই রাষ্ট্রগুলি তো নিশ্চয়ই তার নাগরিকের জন্য প্রচারণা করছেই, সেই নাগরিকের আওতায় তারা পড়ে, তবে এই কাজগুলি করতে পারলে অবশ্যই ভালো হতো। আর বাংলাদেশের ইমেজের কথা, বাংলাদেশ ইজ এ টলারেন্ট মুসলিম নেশন, অসাম্প্রদায়িক বিশ্বাসে লেখার প্রকাশ বলা। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রেস কনফারেন্সে 2 সপ্তাহ আগে খুব পরিষ্কারভাবে বলেছেন, এক, হত্যাই তার বিচার অবশ্যই হবে, অপরাধীকে ধরা হবে, কিন্তু সেই সাথে এটাও বলেছেন যে আরেকজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা থেকেও মানুষকে বিরত থাকার আহ্বান করেছেন, কারণ ওয়ান প্রবলেম লিডস টু অ্যানাদার। আপনি আরেকজনের, আপনি ওর ধর্মে বিশ্বাস না করতে পারেন, আপনি নাস্তিক হতে পারেন, আপনি অন্য ধর্মাবলম্বী হতে পারেন, কিন্তু আপনি আরেকজনের ধর্মকে কটাক্ষ করলে, অন্তত আমাদের সমাজে প্রতিটা দেশের কিন্তু আলাদা আলাদা কেমিস্ট্রি আছে, আলাদা আলাদা মাইন্ড ফ্রেম আছে, সেট আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই জায়গা থেকে যারা মুক্ত চিন্তার নামে, আমরা বারবার একটা রেফারেন্স দেই যে আমাদের সংবিধানে লেখা রয়েছে যে বাক স্বাধীনতা, কিন্তু সেই সাথে 39-এর ক বা ক্ষয় লেখা আছে এই সাথে সাথে, কিন্তু প্রয়োজনে সেই সব ক্ষেত্রে সরকার কিছু বিধিনিষেধ আরোপও করতে পারবে, সেটা কিন্তু আমরা ভুলে যাই। তো সবাইকে একটু হুঁশিয়ার হয়ে কাজ করতে হবে, কারণ বিশ্ব আজকে যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে বাংলাদেশের এই প্রবলেমগুলো আরো এসকেলেট হতে পারে, এবং আইএস নেই বলে ঘুমিয়ে থাকার প্রশ্নই ওঠে না। আমরা জেগে আছি বলে আইএস নেই, আমি এভাবে বলবো স্যার, আমরা জেগে আছি বলে আইএস বাংলাদেশে এখনো আসেনি, আমাদেরকে জেগে থাকতে হবে। জনাব শাহরিয়ার আলম, অধ্যাপক তারেক শামসুর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।